হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গুটি গুটি পায়ে চলতে চলতে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ে চলে এসেছি এবং আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী, যেটাই বলেন না কেন। হয় আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমেই একটি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থান ফুটে ওঠে, যে কারবারটি কি লসে আছে বা লাভে আছে, কি পরিমাণ মূলধন রয়েছে, কি পরিমাণ দায় রয়েছে, কি পরিমাণ মালিকানা সত্ত্ব রয়েছে, কিংবা বর্তমানে কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে বা মালিকরা আছে তাদের সম্পত্তির কি অবস্থা আছে কোম্পানিতে, সব কিছু মিলে মানে তাদের দাবি দেওয়া অধিকার সব কিছুর একটা চূড়ান্ত প্রতিফলন ঘটে হচ্ছে এই আর্থিক বিবরণীর মাধ্যমে। মূলত আর্থিক বিবরণীর পার্ট হচ্ছে পাঁচটা ধাপে করা যায়, তবে আমাদের নবম দশম শ্রেণীর জন্য এখান থেকে মাত্র প্রথম 3টা ধাপ শেখানো হবে। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। এই যে একটি নির্দিষ্ট হিসাব কলার আর্থিক ফলাফল নির্ণয় করা, নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিরূপণ করা, যাচাই করা, আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যেই বিবরণী প্রস্তুত করা হয় সেটিকেই বলা হয় কি বিশদ আয় বিবরণী বা কম্প্রেহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। আর সম্পত্তি ও দায় জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। এটাকে আবার বলা হয় উদ্ধৃতবর্ত কিংবা চূড়ান্ত হিসাব নামেও এটাকে ডাকা হয়। এবং এটিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এটিকে হিসাব বিজ্ঞানের বস বলা হয়ে থাকে, বস চ্যাপ্টার আর কি। তো নবম দশম শ্রেণীতে আমাদেরকে বাধ্যতামূলকভাবেই এই আর্থিক অবস্থার বিবরণী থেকে ফিক্সড 2টি প্রশ্ন 20 নাম্বারের অ্যান্সার করতে হবে। এতদিন ধরে যেহেতু সৃজনশীল হচ্ছে, এখানে 2টি সৃজনশীল কিন্তু মানে অবশ্যই এখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হয়। পাশাপাশি আমরা যখন সৃজনশীলের বাইরে পরীক্ষা দিতাম তখনও কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণী থেকে অর্থাৎ চূড়ান্ত হিসাব থেকে প্রশ্ন আসতো এবং এখানে একটি ফিক্সড নাম্বার বরাদ্দ থাকতো এটার জন্য। এবং এটিকে বাদ দিয়ে আপনি হিসাব বিজ্ঞান শিখতে চেষ্টা করলে আপনার হিসাব বিজ্ঞান শেখা হবে না। আপনি হিসাব বিজ্ঞান নিয়ে আসলে পড়ার মতো অবস্থায় নাই, আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই আর্থিক অবস্থার বিবরণী না বুঝেন এবং প্রতিটি ক্লাসে প্রতিটি ধাপে সামনে আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করতে যান, এই আর্থিক অবস্থার বিবরণী আপনার কাজে লাগবেই। তো চলুন আমরা অধ্যায়ের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি। দেখুন, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আর্থিক অবস্থার বিবরণী 5টি ধাপে প্রস্তুত করা হয়। সেগুলো হচ্ছে কি বিশদ আয় বিবরণী অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, একটি বছরে কারবারের কী পরিমাণ লাভ হলো কিংবা কী পরিমাণ ক্ষতি হলো সেটি যাচাই করা হয় এটির মাধ্যমে। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী বলা হয়, বা এটা হচ্ছে ইকুইটি চেঞ্জেস স্টেটমেন্ট, অর্থাৎ সম্পত্তির উপরে যেই মালিকের দাবি দেওয়াগুলো আছে এই সম্পত্তিগুলোর উপর মানে প্রাতিষ্ঠানিক যেই সম্পত্তিগুলো আছে, সো এইটার মধ্যে মালিকের দাবি দেওয়ার পরিমাণগুলো এই বিবরণীর মাধ্যমে জানা যায় যে প্রতিষ্ঠানে বর্তমান কি পরিমাণ অবস্থায় আছে মালিকানা সত্ত্বগুলি। তারপরে রয়েছে আর্থিক অবস্থার বিবরণী, যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এবং এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানা যায় হচ্ছে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি, মোট দায়ের পরিমাণ। তারপরে 2টি ধাপ নগদ প্রবাহ বিবরণী এবং কিছু নোট। সো এগুলো আমাদের আপাতত 9-10-এর জন্য লাগবে না। আর আমি আরেকটা কথা বলি যে আর্থিক অবস্থার বিবরণী বা এই যে জিনিসটা আমরা করব এখন মানে প্রথম 3টা ধাপ আর কি, সো সেগুলো করা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা হিসাব মান, মানে আন্তর্জাতিকভাবে হিসাব রক্ষা করার জন্য যেই নিয়ম চালু আছে সেই নিয়ম অনুসারে প্রতিটি কোম্পানিকে এই বিবরণীগুলি মানে এই অঙ্কগুলি তৈরি করে রাখতে হয়। মানে কি বলবো আর কি, বিবরণী, এটা অঙ্ক তো আমাদের ভাষায়। সো তাদেরকে এই কাগজগুলো তৈরি করে রাখতে হয়। এগুলো কিসের অনুসারে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 অর্থাৎ IAS 01-এর নিয়ম অনুযায়ী। তো চলুন আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাই। বিশদ আয় বিবরণীর 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বিশদ আয় বিবরণীর মাধ্যমে এই যে ব্যবসায় নিট বা লাভ ক্ষতি জানা যায় এবং ব্যবসার মালিককে জানিয়ে দেওয়া হয় যে তিনি নিট লাভের অতিরিক্ত কোনো অর্থ ব্যবসা থেকে দাবি করতে পারবেন না। যদি এই নিয়ম না থাকতো তাহলে সবাই তো সবার ইচ্ছা মতো টাকা তুলে ফেলতো, তাই না? সো তুলে ফেললে কী হতো? ব্যবসার মূলধন কমে যেত অটোমেটিক্যালি। যাই হোক, বিশদ আয় বিবরণীর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের নিট লাভ জানা এবং কি মালিককে নিট লাভের বাইরে অতিরিক্ত টাকা উত্তোলন করতে না দেওয়া। এবং বিশদ আয় বিবরণীর বিভিন্ন আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে অতিরিক্ত মুনাফা আদায় করা যায় সেটার দিকে ফোকাস রাখা বা লক্ষ্য রাখা। যাই হোক, মানে আয় ব্যয়গুলো যখন আমরা দেখব তখন আমরা আলটিমেটলি সেগুলো নিয়ে চিন্তা করতে পারবো এবং সেগুলো নিয়ে নতুন নতুন সিদ্ধান্তে আসতে পারবো যে আমি কোন খাতে আমি আয়
বাড়াতে পারি, কোন ক্ষেত্রে একটু খরচ কমানো যায়, ইত্যাদি ইত্যাদি। তো বিশদ আয় বিবরণীতে কি কি উপাদান আসে সেগুলো এখানে একটা তালিকা দেওয়া আছে। যেমন আয় ক্ষেত্রে পণ্য বিক্রয়ের মাধ্যমে সবচাইতে বড় আয়টা হয়ে থাকে। তারপরে কি সেবা আয়, যারা সেবা ব্যবসা করে থাকে অর্থাৎ সেবা প্রদান করে থাকে, ওই যে কনসালটেন্সি ফার্ম টাইপের। তারপরে অন্যান্য আয়ের মধ্যে কি থাকে, ব্যাংক আমানতের সুদ। তো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে যেই টাকা জমা থাকে সেখানে কিছু ইন্টারেস্ট পাওয়া গেলে সেটা হয় ব্যাংক আমানতের সুদ। কোনো লভ্যাংশ প্রাপ্তি হলে, কোনো লভ্যাংশ যদি কোম্পানি পায় অন্য কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে, কোনো ভাড়া থেকে ইনকাম করতে পারে, কমিশন পেতে পারে, কমিশন আয়। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কোনো মুনাফা আসতে পারে, যেই বাট্টাগুলি প্রাপ্ত হয় সেগুলো পাশাপাশি কোথাও বিনিয়োগ করা থাকলে বিনিয়োগের যে সুদটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আয়ের ক্ষেত্রে পড়বে। এখন আমরা আসি যে ব্যয়গুলো কোথায়। ব্যয়ের মধ্যে কি কি আসবে, প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাকে আনতে হবে এখানে এই জন্যই কারণ এই প্রারম্ভিক মজুত পণ্যটাকে কিন্তু আমি পুরো বছর ব্যবসায় ইউজ করে ফেলতেছি। সেই জন্য পণ্য ক্রয় থাকবে, ক্রয়ের সাথে যেই পরিবহন থাকবে সেগুলো থাকবে। আমদানি যদি করে থাকি কোনো কিছু, সেটা শুল্ক আমাকে দিয়ে আনতে হবে, আমদানি শুল্ক একটা খরচ। জাহাজ ভাড়া থাকবে। ডক চার্জ হচ্ছে কি কুত্তা চার্জ না, ডক চার্জ মানে কুত্তা চার্জ না, মানে সমুদ্র তীরের যে স্থানে মালপত্র লোড আনলোড করা হয়, যেমন চিটাগাং ডকইয়ার্ড বলা হয়, সেখানে কন্টেনার নামানো হয়। সো কন্টেনার নামানো উঠানো কিংবা পণ্য আদান প্রদান খালাস করা হয় যেই জায়গায়, সেটাকে বলা হয় ডকইয়ার্ড। সো এটাকে ব্যবহার করার জন্য যে ভাড়া দিতে হয় সেটা হচ্ছে ডক চার্জ, এবং এটা প্রতিষ্ঠানের জন্য এটা একটা খরচ। তারপরে আর কি কি খরচ রয়েছে, পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে কি বেতন ভাতা, ভ্রমণ যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা, ছাপা মণিহারি, বিদ্যুৎ গ্যাস, অফিস ও গোডাউন ভাড়া, ইজারা ভাড়া, ব্যাংক চার্জ, বিজ্ঞাপন ও বিপণন খরচ, প্যাকিং খরচ, বিক্রয় করার সময় যে পরিবহন হয় সেগুলো, দালান কোঠার অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, অবচয় কি সেটা আমরা কিন্তু জেনেছি, বিক্রয়ের কমিশন, বিমা খরচ, আইন খরচ, বাট্টা খরচ বা যে বাট্টা আমি দিয়েছি প্রদত্ত বাট্টা, সুনামের অবলোপন। সুনামের অবলোপন একটা খরচ। কীভাবে, প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটি সুনাম থাকে। সো যেমন আমরা বলতে পারি বাটা কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং বাংলাদেশে বাটা কোম্পানি একটি সুপরিচিত নাম। এই যে সুপরিচিত একটি নাম, এটি হচ্ছে ব্যবসায়ের একটি সুনাম। এই সুনামের একটা মূল্য আছে, এই সুনামের মূল্যটা নির্ণয় করা যায়, সেগুলির অঙ্ক আমরা সামনে পাবো। তো ওইদিকে না যেয়ে আমরা যেটা বলতে পারি সুনামের অবলোপন, অর্থাৎ সুনামের জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট হারে খরচ ধার্য করা হয়, যে এই পরিমাণ টাকা এই সুনামটাকে টিকিয়ে রাখতে খরচ হয়। তো সেটাই হচ্ছে সুনামের অবলোপন। কুঋণ খরচ মানে হচ্ছে অনাদায়ী পাওনা, মানে যেই টাকা আমি আদায় করতে পারবো না, যেই টাকা মানে একেবারে ডিসমিস হয়ে যাচ্ছে এই বছরে, সেগুলো হচ্ছে কুঋণ খরচ। আপ্যায়ন খরচ, প্রতিষ্ঠানে চা নাস্তা মিটিংয়ের খরচ থাকে, সেগুলো আপ্যায়ন খরচ। এই তো গেল পরিচালন ব্যয়। তারপরে আমরা আসি অন্যান্য ব্যয়। আরও কী কী ধরনের ব্যয় থাকতে পারে, ঋণের সুদ দিতেও পারে, ঋণের যে আমি যদি ঋণ নিয়ে থাকি সেই ঋণের সুদ দিতে হতে পারে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, অর্থাৎ ব্যাংক থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা উত্তোলন করে ফেলছি, মানে ব্যালেন্সের বাইরে ক্রেডিটের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আমি বলি, বা অতিরিক্ত ক্রেডিট হয়ে গেছে সেটার জন্য আমাকে একটা ইন্টারেস্ট বা টাকা ব্যাংকে দিতে হবে, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, একটা স্থায়ী সম্পত্তি কিনেছিলাম ব্যবসার জন্য, সেটা এখন বিক্রি করলাম, অবচয় হিসাব করার পরে দেখা গেল কি এটা বিক্রি যেই দামে করলাম এই দামে আমার লস হয়ে গেছে। সো সেই ক্ষতিটাকে অন্যান্য ব্যয়ের মধ্যে এখানে নিয়ে আসতে হবে। ঋণপত্রের সুদ, প্রতিষ্ঠান কর্তৃক মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের ঋণপত্র মানুষের উদ্দেশ্যে ছাড়া হয় বা বিলি করা হয়, বা সেটাকে আমি যদি সাধারণভাবে বলি ঋণপত্র কি, আমি একজন সাধারণ মানুষ, ধরেন এফিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এখন তাদের প্রয়োজন হচ্ছে 10 কোটি টাকা, এখন এই 10 কোটি টাকার 5 কোটি টাকা মালিকরা শেয়াররা বিনিয়োগ করে এভাবে উঠাচ্ছে, এবং বাকি 5 কোটি টাকা কি করবে তারা চিন্তা করছে, বাইরে থেকে ঋণ নিবে 10% সুদে। এখন এই ঋণটা যে নিবে, এই ঋণের এগেনস্টে যে কাগজটা ইস্যু করবে সেটাই হচ্ছে ঋণপত্র। এই ঋণপত্রের ধারক হতে পারে ব্যাংক, ঋণপত্রের ধারক হতে পারে যে কোনো ব্যক্তিও, ব্যাংকের মাধ্যমে তারা কিনে থাকে। সো এই যে ঋণপত্রটা, এই ঋণপত্রের জন্য যে 10% সুদ প্রতিষ্ঠানকে প্রদান করতে হয় সেটাই হচ্ছে ঋণপত্রের সুদ। দুর্ঘটনাজনিত ক্ষতি অথবা বিবিধ ক্ষতি, যে কোনো ধরনের ক্ষতি এই খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে, যেমন আগুনে পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পানিতে পচে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, মানে মানুষের ক্ষেত্রে না, পণ্যের ক্ষেত্রে হিসাব হবে মূল্যে, এখানে হিসাব হবে মূল্যে। ওকে,
তো এই বিশদ আয় বিবরণীতে এর বাইরে আর কিছুই থাকবে না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো আয়, কোনগুলো ব্যয় এবং কোনগুলো পরিচালন আয় এবং কোনগুলা পরিচালন ব্যয়, আর কোনগুলা অপরিচালন আয়, কোনগুলা অপরিচালন ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয়ের বাদে যা আছে তা সবই অপরিচালন ব্যয়, ঠিক আছে। সো পরিচালন ব্যয় বলতে সচরাচর যেটা বোঝায় এটা নিয়ে আমি আরেকটু বলি। একটা কারবার প্রতিষ্ঠান পরিচালনা করতে যেই ধরনের খরচ না করলেই হয় না সেইগুলোকেই বলা হয় পরিচালনা ব্যয়। যেমন বেতন ভাতা দিতে হবে, ভ্রমণ খরচ লাগবে, ইজারা ভাড়া, ব্যাংক চার্জ, প্যাকিং খরচ, একটা কারবার প্রতিষ্ঠান চালাইতে কি সাধারণ খরচগুলি মূলত পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত থাকে। সো এই হচ্ছে বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের প্রয়োজনীয় মালামাল। ওকে, চলো আমরা একটা নিচে অঙ্কে যাই। এখানে একটা বিশদ আয় বিবরণী আছে, এটা হচ্ছে সেবা আয় যারা করে, অর্থাৎ কনসালটেন্সি ফার্ম টাইপের, মানে সার্ভিস রেভিনিউ ইনকাম করে তাদের জন্য। তা আমরা একটা পণ্য মালামাল করে তাদের ওইখানে যাই আর কি, ক্রয় বিক্রয়কারী ব্যবসা। এই যে আয়ের ক্ষেত্রে প্রথম আয়টা কি? বিক্রয়। বিক্রয় থেকে আয় কত টাকা সেটা লিখব। যদি বিক্রয়ের সাথে কিছু না থাকে তাহলে আর কিছু হবে না, টাকাটা ডাইরেক্ট লেখা যাবে। এখানে কি আছে? বিক্রয় থেকে কি বাদ দিছে? বিক্রয় ফেরত। মোট বিক্রয় থেকে যে বিক্রয়টা ফেরত চলে আসছে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। সো বিক্রয় হিসাব করার সময় বিক্রয় ফেরতটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে নিব। তাহলে বের হবে কি? নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে কি বাদ দিব আমরা? বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যেই পরিমাণ টাকা বিক্রয় করলাম, মানে যেই পরিমাণ টাকার পণ্য আমি বিক্রয় করলাম, ওই পণ্য আমার টোটাল তৈরি করতে কি পরিমাণ খরচ হয়েছে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে কি কি থাকবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য, গত বছরের কিছু মালামাল এখানে আমার থাকেই। তারপরে আমি নতুন করে কাঁচামাল কিনি, ক্রয় থাকবে। তারপরে ক্রয় করতেছিলাম, এখান থেকে কিছু আবার বিভিন্ন সমস্যার কারণে ফেরত দিয়ে দিচ্ছি, এটা আমি বাদ দিয়ে দিব। তাহলে কি থাকবে? নিট ক্রয় বের হবে এখানে দ্বিতীয় করে। তারপরে কি লিখব? আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন বা কি? ক্রয় পরিবহন। তারপরে কি লিখব? আমদানি শুল্ক। আমদানি শুল্ক ক্রয়ের সাথে সম্পৃক্ত, কারণ আমদানি করি কখনই যখন আমি কিনে নিয়ে আসি তখন। আবার আমদানি শুল্ক অন্যভাবেও আইডেন্টিফাই করা যায় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে, কিন্তু যখন আমরা রপ্তানি করব সেটাকে রপ্তানি শুল্ক হিসেবে আমরা আইডেন্টিফাই করি। সো আমদানি শুল্ক আমরা ক্রয়ের সাথে কাজ করব। এই এত কিছু যখন হিসাব করলাম, এত কিছু হিসাব করার পরে কি করব? দেখলাম সারা বছর যেই পরিমাণ মালামালই হয়েছে তারপরেও কিছু কাঁচামাল আমার রয়ে গেছে, ওগুলা কি? বছর শেষে সমাপনী মজুত পণ্য। সো ওইটাকে আমি হিসাবে ধরে রাখবো এই ব্যবসায়? না, এই বছরের জন্য আমি এটা ধরবো না। এটাকে আমি এই যে এতক্ষণ যে হিসাব করলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতেছি, এখান থেকে সমাপনী মজুত পণ্যটাকে আলাদা করে বাদ দিয়ে দিব। কারণ কি? সমাপনী মজুত পণ্যটা সামনের বছরের ব্যবসায়িক কাজে ইউজ হবে, তো সেটা আমি হিসাবে নিয়ে আসবো না। তো স্বাভাবিকভাবে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব। তো এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এই যে মজুত পণ্যের কাজগুলো করার পরে ক্রয়ের জনিত খরচগুলো দেখানোর পরে বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? মোট লাভ বা মোট মুনাফা। মোট কেন বলা হয়? এটার সাথে এখনও আরও অনেক পরিচালনা ব্যয়গুলি আছে, মানে কারবার প্রতিষ্ঠান যে পরিচালনা জনিত ব্যয় আছে সেগুলোকে আমার লিখতে হবে। সেই ব্যয়গুলোকে যখন বাদ দিব তারপরে বেলা হবে আসল লাভ বা নিট লাভ। আমরা নিচে যাই। এই যে মোট মুনাফা থেকে আমরা কি কি বাদ দিব? পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন, বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বিভিন্ন বার্তা প্রদান, স্থায়ী সম্পত্তির মেরামতজনিত খরচ, ডাক ও তার, এইখানে নতুন করে আমাদের লেখা হতে পারে ওয়াইফাই বিল, বিজ্ঞাপন খরচ, মণিহারি, এগুলি কিন্তু সব খরচ। প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বিমা খরচ, স্থায়ী সম্পত্তির অবচয়, কমিশন প্রদান, ব্যাংক চার্জ, এই সবগুলো কি করব? মোট লাভ থেকে আমরা বাদ দিতে থাকবো আস্তে আস্তে। তারপরে কি থাকে? সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কি যেটা। তো এই টাকাগুলো সচরাচর দেয়া থাকে আমাদের প্রশ্নে এন্ট্রি হিসাবে, এবং আমরা এখান থেকে কি যোগ বিয়োগ করব? যদি নতুন কোনো কুঋণ যুক্ত হয়, অনাদায়ী পাওনার উদ্বেগ ঘটে, মানে নতুন কিছু যুক্ত হয়, সেটা আমরা যোগ করব। আর বাদ দিব কি? যদি কোনো অনাদায়ী পাওনা পরিশোধিত হয়ে যায় এর মধ্যে, সেটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে সহজ হিসাব। মোট লাভ থেকে এই সংক্রান্ত সকল ব্যয় বাদ দেওয়ার পরে কি হলো? পরিচালন মুনাফা বের হলো। এখনও কিন্তু নিট মুনাফা বের হয় নাই, কারণ
পরিচালন মুনাফার পরে আমরা কিছু অতিরিক্ত আয়ও কারবার থেকে পেয়ে থাকি, সেগুলো আমরা এখন কি যোগ করব। যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে মুনাফা, বিনিয়োগের সুদ, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংকে জমা থাকলে যদি সুদ পায় থাকি, বাড়ি ভাড়া আয় এবং কোনো লভ্যাংশ প্রাপ্তি হলে কি করব, এগুলোকে আমরা যোগ করব। এবং পাশাপাশি পরিচালন ব্যয়ের পাশাপাশি আরও কিছু ব্যয়ও আমাদের সৃষ্টি হতে পারে, সেগুলোকেও আমরা বাদ দিয়ে দিব। কি কি ব্যয় হতে পারে? স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হতে পারে, সঞ্চয়পত্রের সুদ বা ঋণপত্রের সুদ দিতে হতে পারে, ব্যাংক জমাতিরিক্তের সুদ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি হইলে কি করব, সেগুলোকে বাদ দিয়ে দিব। সো এই সব কিছু করার পরে কী বের হবে আমাদের? নিট মুনাফা, অর্থাৎ এক প্রতিষ্ঠানের অরিজিনাল যে মুনাফাটা আছে সেটাও বের হবে। এটার পরেও আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে বলা হয়ে থাকে যে লেখো এখানে, ধরো যে প্রতিষ্ঠানের ট্যাক্সের একটা রেট আছে সরকার কর্তৃক 20%, এই মুনাফা থেকে 20% ট্যাক্স কী করতে হবে, সরকারকে দেখাই দিতে হবে বাদ দিয়ে, 20% ট্যাক্স বাদ দিয়ে তারপরে আমাকে বের করতে হবে নিট মুনাফা, কর পরবর্তী মুনাফা হবে সেটা কারা পাবে? সেটা পাবে হচ্ছে কোম্পানির মালিকগণেরা। যাই হোক, এখন আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে যা যা বুঝলাম, একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন হয়, কিছু থাকে কারবারের সাথে সরাসরি রিলেটেড, কিছু কিছু থাকে অতিরিক্ত, ঠিক আছে। সো প্রথমে আমরা বিক্রয়জনিত যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিক্রয়জনিত যে আয়টা হয় এটা হচ্ছে মূল আয়। তারপর বিক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে, বিক্রয় ফেরত এই টাইপের কিছু, সেগুলো আমরা যোগ বিয়োগ করে মোট বিক্রয়ের পরিমাণ বের করব। যোগ বিয়োগ করে আয় ব্যয়ের সাথে যেই সকল কর্মকাণ্ড জড়িত সেগুলোকে আমরা বিশ্লেষণ করব এই আর্থিক অবস্থার বিবরণীর এই ধাপে। তো এই ধাপের মাধ্যমে আমরা নিট আয় বের করব। এই ছিল আয় বিবরণীর প্রথম পর্ব, আজকে আমি শেষ করতেছি। এর পরবর্তীতে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর ক্লাস হবে।